জনমুখী বাজেট দেওয়ার পরও এর বিরোধিতা কেন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে কক্সবাজারে এক পথসভায় একে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন তিনি। বলেন, ভোটের দাগ শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। অবিরাম ছুটে চলা সাগরের ঢেউ যেমন বারবার ছুঁয়ে যায় তীর, তেমনি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জনগণের কাছে পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এবারের গন্তব্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার, যেখানে নীল জলরাশির মতোই বিস্তৃত মানুষের প্রত্যাশা আর দিগন্তের মতোই দীর্ঘ তাদের স্বপ্ন। 2 দশক পর প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যেন নতুন করে জেগেছে সাগর পাড়ের এই জনপদ। যে প্রতিশ্রুতির কথা একসময় ছিল জনসভার মঞ্চে, তার অনেকগুলোই আজ বাস্তবতার দৃশ্যমান অধ্যায়। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের বুকে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের জনগণকে সমৃদ্ধি ও স্বস্তি দেয়াই যে সরকারের লক্ষ্য, তা প্রস্তাবিত বাজেটে প্রমাণ হয়েছে বললেন তারেক রহমান। প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, এই বাজেটের বিরোধিতা যারা করছেন তাদের উদ্দেশ্য ভালো নয় বললেন প্রধানমন্ত্রী। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। একদিকে ইতিহাসের উত্তরাধিকার, অন্যদিকে আগামীর প্রতিশ্রুতি, দুয়ের মেলবন্ধনে কক্সবাজারে যেন লেখা হলো উন্নয়নের নতুন এক অধ্যায়। প্রকৃতির বৈরিতার পর এক চিলতে রোদ, তাতে খুশি সমুদ্র জনপদের মানুষেরা, আর তাকে আরও বেশি বাড়িয়ে তুলেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর। আমরা যেখানে রয়েছি এই পাতালি খালের ঠিক পাশেই রয়েছে বঙ্গোপসাগর। প্রতিদিনই এই সাগরে সূর্য যখন একটু একটু করে হারিয়ে যায়, তখনও থাকে কিছু স্বপ্ন, কিছু প্রতিশ্রুতি। কক্সবাজারের এই বালুকা বেলায়ও আজ প্রধানমন্ত্রী রেখে গেলেন মানুষের উন্নয়ন আর বদলে যাওয়ার নতুন এক অঙ্গীকার। বালুকা বেলার এই পদচিহ্ন হয়তো সাগরের ঢেউয়ে মুছে যাবে বারবার, কিন্তু মানুষের মনে জাগানো যে প্রতিশ্রুতি, আস্থা আর স্বপ্ন প্রধানমন্ত্রী রেখে গেলেন, তা হয়ে থাকবে অমলিন। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, কক্সবাজার। বৈশ্বিক বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। এজন্য প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ এবং স্থিতিশীল পরিবেশ তৈরিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অর্থনৈতিক সাম্য ন্যায্যতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। রাজধানীতে অর্থনৈতিক কূটনীতি সম্মেলনে এইসব কথা জানিয়েছেন তারা। বাণিজ্য, প্রবৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক কূটনীতির নতুন রোডম্যাপ খুঁজতে শীর্ষ নীতি নির্ধারক, ব্যবসায়ী, কূটনৈতিক মিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল অর্থনীতি কূটনীতি সম্মেলন। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মন্ত্রী বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার সংস্কার ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। We need to convert his vision into concrete actions as it comes to our work on economic and trade diplomacy. Distinguished guests, to begin with, we fully recognize that economic resilience needs to be built on firm grounds. Therefore, our immediate priority is to restore full confidence and trust. We want to assure our citizens, our local business community, and our international partners that Bangladesh is stable, predictable, and open for business. স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে নিরাপদ ও স্থিতিশীল রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। We believe that each and every single citizen of the country
must feel that the state institutions work for them. We believe that each and every single citizen could work for them. Under the dynamic leadership of our Prime Minister, Mr. Tariq Rahman, our government is committed to providing the hard-working and fast-learning people of Bangladesh the skills, the tools, and the networks that they so richly deserve for ensuring a dignified life and comfortable living. অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থায়নের ধরনও বদলেছে। বিশেষ করে বহুপাক্ষিক সংস্থাগুলোর ঋণের খরচ বেড়েছে। Our tax GDP is at a very low end. Hence, the public finance architecture needs to have a relook, a fresh look. And we think that with this architecture, financial architecture, the structural change globally. অর্থমন্ত্রী আরো বলেন, কর জিডিপি অনুপাত এখনো অনেক নিম্ন পর্যায়ে রয়েছে। ফলে সরকারি অর্থায়ন কাঠামোকে নতুনভাবে মূল্যায়ন ও পুনর্বিবেচনা করা প্রয়োজন বলেও মত তার। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভীষণ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী বিএনপি মহাসচিব। সকালে যুবদলের নতুন কমিটি নিয়ে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেছেন তিনি। জানান, রাষ্ট্র সংস্কার এবং উন্নয়নের ভিশন বাস্তবায়নে কাজ করছে সরকার। এতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সময় নতুন কমিটির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়েছেন তারা। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় বিশেষ মোনাজাতে। নতুন করে যুবদলকে সংগঠিত করা সারা দেশে এবং বর্তমানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গড়ে তোলবার যে লক্ষ্য, যে ভিশন, সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে যুবদল একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর কার্যকরী ভূমিকা প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে সেবামূলক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের ৩৯তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশনের অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি। স্পিকার বলেন, রাষ্ট্রের উন্নয়নের জন্য রাষ্ট্র কাঠামোর পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর কাজ করা প্রয়োজন। আমি আশা করি এই কনভেনশন থেকে নতুন নেতৃত্ব, নতুন পরিকল্পনা ও নতুন উদ্যমের সৃষ্টি হবে, যা আগামী দিনে সেবার পরিধিকে আরও বিস্তৃত করবে এবং মানব কল্যাণে নতুন দিগন্ত উন্মোচন করবে। বেপরোয়া কর্মকাণ্ডে আবারও আলোচনায় চট্টগ্রামের পুলিশ। এবারে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থা এবং মারধরের অভিযোগ। এই ঘটনায় ৩ জনকে অভিযুক্ত করে মামলা করেছে পরিবার। তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছে কোঅপ সহ ক্রিকেট প্রেমীরা। সিএমপি বলছে, এরই মধ্যে 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং অভিযুক্ত 1 জনকে আটক করা হয়েছে। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহর চট্টগ্রামে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। কিন্তু ঘরের মাঠেই এই ক্রিকেটারকে পড়তে হলো চরম হেনস্থা আর নির্মমতার মুখে। শুক্রবার রাত 11:30 চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে নাঈম হাসানের সিএনজি থামায় পুলিশ ও সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে জোরপূর্বক গাড়িতে তোলা হয়। নাঈম হাসানের অভিযোগ, পাইপ ও লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করা হয় তাকে। এছাড়াও পরিচয় দেওয়ার পরও গলা চেপে ধরার অভিযোগও করেন তিনি। ওনাকে পরিচয় দিয়েছিল, হ্যাঁ চোখ দিয়েছেন আমাকে। আপনার পরিচয় দিয়েছিলেন? হ্যাঁ, পরে যখন ফোনে কল আসা শুরু করছে তখন উনি আমাকে হাত বাপ দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। জাতীয় দলের ক্রিকেটারের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণে ক্ষুব্ধ ক্রিকেট মহল। ঘটনার পরপরই তৎপরতা দেখায় বিসিবি। প্রশাসন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে
কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এই ঘটনায় 2 পুলিশ সদস্য সহ 3 জনকে অভিযুক্ত করে নগরীর খুলশী থানায় মামলা করেছে নাইম হাসানের পরিবার। আমরা এখন চাইছি যে এদের এই ঘটনা কেন ঘটালো, এটা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক, তাদেরকে রিমান্ডে এনে 12টা 21 এবং আপনার পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়িতে না তুলে ওকে সিএনজিতে তোলার কারণ কি? যারা এই কাজটা করেছে, যে 3-4 জন যে এই কাজটা করেছে, আমরা কবের পক্ষ থেকে চাই হচ্ছে যেন ওরা জনসম্মুখে এসে সবার কাছে মাফ। এই ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসনও। এরই মধ্যে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে, আটক করা হয়েছে অভিযুক্ত একজনকে। আমরা কারো পক্ষ নিয়ে কখনো পুলিশের সদস্যদের পক্ষ নিয়ে আমরা তদন্ত কমিটি করি না, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয় এবং অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্রিকেট প্রেমীদের। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে যোগ দিচ্ছি সৈয়দ তামিম মাহমুদের সঙ্গে। তামিম, পুলিশের পক্ষ থেকে নাইম ইস্যুতে ব্রিফিং করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে সেটি জানতে চাই, এবং 2 জনকে এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে এবং 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেনেছি। আরও বিস্তারিত তথ্য জানতে চাই। সকালেই কিন্তু আমরা জানিয়েছিলাম যে নাইম হাসানের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু চট্টগ্রামের যেই পুলিশ কমিশনার তিনি চট্টগ্রামের নাইম হাসানের যে বাসা, সেই বাসায় ভিজিট করেছেন এবং ভিজিট করে তিনি যেটি জানিয়েছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি প্রথমেই দুঃখ প্রকাশ করেছেন এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতা আনা হবে বলা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু 2 জনকে বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্তের পাশাপাশি যিনি সিভিল ড্রেসে যিনি ছিলেন তাকে কিন্তু আটক করা হয়েছে। এছাড়াও যেটি বলছেন যে এই ধরনের প্রেক্ষাপটে তার বারবার চেষ্টা করা হয় যে কোনোভাবে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তারপরে অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটেছে, কী কারণে ঘটেছে, কীভাবে ঘটেছে সব কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খ করা হবে এবং তদন্ত করা হবে এবং তদন্তের জন্য একটি কমিটিও কিন্তু গঠন করা হয়েছে। এছাড়াও বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে ছিলাম যে নাইম বাবার সাথে। আমরা একটু জানতে চাই যে পুলিশ কমিশনার তো এসেছিলেন এবং নাইম হাসানকেও দেখেছেন, আসলে কি দেখেছেন বা কী বলেছেন তিনি? না, উনি বলছেন যে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি এবং এই অলরেডি ওদেরকে ক্লোজ করা হয়েছে এবং ওদের বিরুদ্ধে আমাদের বিভাগীয় মামলা হবে। এরপর আমাদের অ্যাকশন দেখবেন, একদিন চাকরি থাকবে না, আর সর্বোচ্চ শাস্তি ওরা পাবে, এটাই আমাদেরকে আশ্বস্ত করেছে আর কি। একজন ক্রিকেট যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তার উপর যখন এই ধরনের হামলা, সাধারণ মানুষের উপরে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ে বলে আপনারা আসলে মনে করছেন? অবশ্যই সেটা নাইমও ওইখানে থানাতে প্লেস করছিল যে আমার বেলায় যে এই অবস্থা হয়েছে, হয়তো আমরা এখানে আসছি, আমার পরিচয় পাইছেন, এখন করতেছেন। সাধারণ পাবলিককে যদি এই ধরনের কোনো তো রেসপন্স পাবে বলে মনে হয় না, কারণ প্রথমেই তো আমি থানায় এসে কিছু পাই নাই। আপনি বলতেছেন যে চোখ নামাইয়া কথা বলেন, আর ও বলতেছে বাইরে গিয়ে বসেন ডিউটি অফিসার। তো এইগুলো তো না, এগুলো তো সাধারণ মানুষের কোনো কাজ উপকারে আসবে না, এটা বলছে আর কি। আমরা শুনছিলাম নাইম হাসান একটু খুব ভালো ইনজুর্ড হয়েছেন, যেহেতু তার উপরে হামলা করা হয়েছে বা তাকে লাঠি দিয়ে পেটানো হয়েছে। সেক্ষেত্রে কোন কোন জায়গায় আসলে হামলার শিকার হয়েছে, কী ধরনের অবস্থা এখন তার বর্তমান অবস্থাটা কি যদি বলুন? ওর গলায় চাপে ধরছিল, ওইখানে ইনজুর হয়েছে, হাতের মারছে, তারপর এই কোমরে মারছে, আবার পায়ের নিচে হাঁটুর নিচে মারছে, কয়েক জায়গায় আর 3 জনে একত্রে আক্রমণ করছে ওর উপর। যেমনটা শুনছিলেন আসলে যে একজন যেহেতু একজন খেলোয়াড় এবং যেহেতু উনি স্পিনিং অলরাউন্ডার, সেক্ষেত্রে কিন্তু একজন স্পিনিং অলরাউন্ডারের একটি যেটি সবচেয়ে বড় জায়গা থাকে ঘাড়, হাত, আমরা দেখি যে এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। সেই ক্ষেত্রে তার উপরে এই ধরনের যে হামলা চালানো হয়েছে, এটি কোনো পরিকল্পিত হামলা নাকি কোনো নির্দিষ্ট কারণে হামলা চালানো হয়েছে, সেটি একটি প্রশ্ন রয়ে গেছে। এছাড়াও আমরা পুলিশ কমিশনারের কাছে প্রশ্ন করেছিলাম যে এর আগেও কিন্তু এই খুলশী থানা থেকে কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন ধরনের হামলার শিকার হয়েছে। এর মধ্যে গণমাধ্যম কর্মীও আছেন। গণমাধ্যম কর্মীর উপর হামলা করার পরে তারা কিন্তু বিভাগীয় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি থেকেও কিন্তু আমরা কোনো ধরনের আশানুরূপ ফল পাওয়ার কথা, সেই আশানুরূপ ফল কিন্তু আমরা পাইনি, আমরা গণমাধ্যম কর্মীরা সেটা দেখিনি। সেই ক্ষেত্রে এইবারকে আমরা আশা করতে পারি কিনা, এই ধরনের প্রশ্নের উত্তরে কমিশনার বলছিলেন যে এই ধরনের যেহেতু আগেও ঘটনা ঘটেছে এবং বর্তমানে জি তামিম, অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী খবর আবারও আপনার কাছ থেকে আমরা জানবো।
সীমান্তে বিজিবির কঠোর নজরদারির পরও থেমে নেই বিএসএফের অবৈধভাবে পুশিন চেষ্টা। কুষ্টিয়ার প্রাকপুর সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা 12 জন আটকে রয়েছে শূন্যরেখায়। এরই মাঝে চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে পুশিনের চেষ্টা করা হয়েছে আরও 15 জনকে। এপারে কুষ্টিয়ার প্রাকপুর, মাঝখানে মাথাভাঙ্গা নদী আর ওপারে ভারতের শিকারপুর। এই সীমান্ত দিয়েই শুক্রবার ভোরে নারী শিশু সহ 12 জনকে অবৈধভাবে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির বাধায় আটকে গিয়ে তারা অবস্থান করছেন শূন্যরেখার একটি পাটক্ষেতে। রোদ বৃষ্টির মাঝেই 36 ঘন্টা কেটে গেলেও নির্ধারিত হয়নি ভুক্তভোগীদের ভাগ্য। ওনারা তো চরম করুণে আছে, কেননা যে ছোট বাচ্চা 1 বছর 2 মাস, হয়তো 2 বছর, 2.5 বছর, 5 বছর, এটা তো আছে। ওটা তো বাচ্চাদের কি হয় জানেন, খাওয়া নাই দেওয়া নাই, এগুলো কোন ধরনের ওদেরই পরিবেশ যেভাবে পার্কে দেয় মানুষকে। এগুলা করা ঠিক না, এগুলা মানুষের কষ্ট দেওয়া, মানুষের যে বাচ্চা ছেলেপিলে পার করছে এগুলা মানুষের খুব কষ্ট, এগুলা মানে একটা চরম একটা অন্যায়। দফায় দফায় চিঠি চালাচালির পর পতাকা বৈঠক করেছে বিজেপি ও বিএসএফ। সিদ্ধান্ত হয়েছে নাগরিকত্ব যাচাইয়ের। তারা ভারতীয় নাগরিক হলে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ। তাদের বিষয় তো, তাদের বিষয়, তারা আছে, তারা যেখানে থেকে আমরা হোল্ড করেছি ওখানেই আছে। আমরা বলছি যে আমরা কোনোভাবে অবৈধ অনুপ্রবেশ, পুশিং, এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। সেই হিসাবে আমরা আমাদের অবস্থানে অনড় আছি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে 5 শিশুসহ 15 জনকে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ব্যর্থ হয়েছে সে চেষ্টা। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। হাসিবুর রহমান, স্টার নিউজ। এ বিষয়ে আরও বিস্তারিত খবর জানতে কুষ্টিয়া প্রাকপুর সীমান্ত থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রাশেদুজ্জামানের সাথে। রাশেদুজ্জামান, বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জানতে চাই যে বিজেপি পুশিন ঠেকাতে কতটুকু তৎপরতা অভিযান চালাচ্ছে এবং সেই সাথে গ্রামবাসী কতটুকু তৎপর রয়েছে? তামান্না, সর্বশেষ তথ্য যদি আমি বলি, কিছুক্ষণ আগে বিজেপির যিনি সহকারী পরিচালক 47 বিজেপির নুরুল হুদা, তিনি আমাদের সাথে কথা বলেছিলেন। তিনি প্রায় 9:30 দিকে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপি এবং বিএসএফ এর মধ্যে। সেই সিদ্ধান্তগুলো আমাদেরকে জানিয়েছিলেন। তিনি বলছিলেন যে বিএসএফ স্বীকার না করলেও পতাকা বৈঠকে একটি সিদ্ধান্ত হয়েছে যে তাদের মধ্যে যে তাদের কাগজপত্র যাচাই বাছাই করে যদি ভারতীয় নাগরিক হয় তাহলে ফেরত নেবে। সাথে সাথে তিনি একথাও বলেছেন, যেহেতু তারা পুশিন করছে, অবৈধ অনুপ্রবেশ ঘটিয়েছেন, সেহেতু বিজিবি তাদেরকে কখনোই গ্রহণ করবে না। যেহেতু তারা তাদের সীমান্তে রয়েছে, তারা বাংলাদেশের সীমান্তে আসতে পারেনি, তারা শূন্য রেখা থেকে প্রায় 40 গজ দূরে একটি পাটক্ষেতের মধ্যে অবস্থান করছে, সেহেতু তাদের দায়ভার সমস্তই বিএসএফ এর বলে সাপ তাদেরকে জানিয়ে দিয়েছেন, এমনটি তারা জানিয়েছেন। এখন বিএসএফ এর পক্ষ থেকে পতাকা বৈঠকের পরে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত দেয়নি এবং সেই সিদ্ধান্তের অপেক্ষায় বিজিবি রয়েছে। তবে এই 12 জন যাতে কোনোভাবে শূন্য রেখা পার হয়ে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবির কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিজিবির সাথে সাথে আমরা দেখেছি যে গ্রামবাসী রয়েছে, সেই গ্রামবাসীরা তাদের বিজিবিকে সহায়তা করছেন। অন্যদিকে বিজিবির যে আমরা সামনের যে নদীটি দেখছেন, এই নদীর ওপারে 20 গজ দূরেই থেকেই কিন্তু ভারতীয় সীমান্ত। তো দুপুরের পর থেকেই বিজিবি কোনোভাবেই কোনো মিডিয়া কর্মী বা গ্রামবাসীকে নদীর ওপারে যেতে দিচ্ছেন না। তারা বলছেন যে মিডিয়া কাভারেজটাও নদীর এপার থেকে করতে হবে, আমরা ওপারে যাওয়ার কোনো অনুমতি এখন পর্যন্ত মেলেনি। যেটা আমরা সকাল থেকে 12টা পর্যন্ত আমরা কিন্তু শূন্যরেখার কাছাকাছি থেকে প্রতিটি লাইভ কাভারেজ করেছি, কিন্তু তারপর থেকেই আমাদেরকে বিধিনিষেধ দেওয়া হয়েছে, নদীর ওপারে আমরা যেতে পারবো না। যে কারণে আমরা আসলে ওখানে যে কি ঘটছে, সেই 12 জনের অবস্থাটা বা কি, তারা কিন্তু সেটা আমরা জানাতে পারছি না। অন্যদিকে আমরা দেখেছি যে এই 12 জনের সহায়তায় স্থানীয় যে গ্রামবাসী রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের খাবার তৈরি করে নিয়ে গিয়ে তাদেরকে দিচ্ছেন। কিন্তু সেখানে একটি গাছের নিচে, অর্থাৎ পুরো পাটক্ষেতের প্রচন্ড ব্যবসা গরম, এরই মধ্যেই কি ওই 12 জন অবস্থান করছেন। এর মধ্যে 2 জন শিশু রয়েছে, খুব কম বয়সী, একজন 10 বছরের শিশু রয়েছে, তাদের অবস্থাও খারাপ। আমরা বেশ কয়েকবার দেখেছি যে
যে 12 জন নাগরিক হয়েছে তারা বারবার বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করেছেন, তারা বারবার বিজিবিকে জানিয়েছেন তাদের প্রতি সিদ্ধান্ত নিতে, কিন্তু বিজিবির কড়া বার্তা যে যেহেতু বিএসএফ তাদেরকে অবৈধ অনুপ্রবেশ ঘটিয়েছে, বিষয়টা বিএসএফ এর, এখানে বিজিবি কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না এবং তারা বাংলাদেশি ভূখণ্ডে কোনোভাবেই তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না, সেটি সেই 12 জনকে তাদেরকে জানিয়ে দিয়েছেন। তো এখন এলাকার অবস্থা একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে। এখন কি হয়, এই 12 জনের ভাগ্যে কি হয় সেটি দেখার বিষয়। তামান্না, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রাশেদুজ্জামান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সীমান্তে আলো নিভিয়ে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। গত এক সপ্তাহে 20টিরও বেশি ভারতের এমন পুশিন চেষ্টা রুখে দিয়েছে জামালপুর 35 বিজিবির সদস্যরা। বিজিবির সঙ্গে মানব ঢাল হয়ে দাঁড়িয়েছে স্থানীয়রা, তারাও রাত দিন পাহারা দিচ্ছেন বিজিবির সঙ্গে। রাতের আধারে সীমান্তে বাড়ে চোরাচালান, অন্ধকার দূর করে মাদকসহ পাচার রোধে সীমান্তে আলো জ্বালিয়ে রাখে বিএসএফ ও বিজিবি। তবে সম্প্রতি কয়েকদিন ধরে ভারতের অংশে আলো বন্ধ করে রাখছে বিএসএফ। আলো নিভিয়ে পুশিনের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। যে পরিমাণ বিএসএফ ছিল কিন্তু তার চেয়ে এখন দ্বিগুণ করছে আর কি। সন্ধ্যার পরে প্রতিদিন লাইট থাকতো ওদের বর্ডার এরিয়ায়, কিন্তু এখন আপাতত রাখতেছে না। গত 10 জুন রাতের অন্ধকারে জামালপুরের কামালপুর সীমান্তে 7 জনকে পুশিন চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়দের বাধায় পণ্ড হয়ে যায় সেই চেষ্টা। গত এক সপ্তাহে ভারতের এমন 20টির বেশি পুশিন চেষ্টা রুখে দিয়েছে জামালপুর 35 বিজিবির সদস্যরা। বাহিনীটির ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, বন্দি বিনিময় চুক্তি না মেনে বিএসএফ এর অন্যায়ভাবে পুশিনের চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুশিনের প্রসেসটা ইন্টেন্সিটি অনেক বেশি। আমরা বেশ কিছুদিন আগ থেকে এটা মোকাবেলা করে আসছি, প্রতিহত করে আসছি। বাট গত 2 দিন যাবৎ এই তাদের প্রসেসটা অনেক বেশি আমরা দৃশ্যমান হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা সবসময় সতর্ক থাকি, বাট এখন একটু বেশি সতর্কতামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। গ্রামবাসী, আমাদের সীমান্ত এলাকার বসবাসকারী মানুষজন, তারাও আমাদের সাথে রাত জেগে পাহারা দিচ্ছেন। এটা হলো আমাদের সিরিয়াসনেস। স্থানীয়রা জানান, এলাকায় অপরিচিত লোক দেখলেই জিজ্ঞাসাবাদ করছেন তারা, সন্দেহ হলেই তুলে দেয়া হচ্ছে বিজিবির হাতে। এছাড়া সীমান্ত সুরক্ষায় সবসময় বিজিবির সঙ্গে থাকছেন এলাকাবাসী। ভারতের একটা লোক তো ধরছেন, একটা পায়ে পর্যন্ত ঢুকতে পারবো না বাংলাদেশে, আমরা চেষ্টা করবো। ইন্ডিয়ান বিএসএফ যদি অবৈধ পুশিন করার চেষ্টা চালায়, আমরা বিজিবির সহযোগিতা নিয়ে আমরা গ্রামবাসী তাদেরকে প্রতিরোধ করব। এই রাস্তা দিয়ে 24 ঘন্টা বিএসএফ আসা যাওয়া করে, এই ফসলের খেতে গেলে ওরা করে আঙ্গুর ধাওয়া করে, হট জায়গা এই সমস্ত কথা বলে। জেলার 2 উপজেলায় 26 কিলোমিটার সীমান্ত জামালপুর 35 বিজিবির নিয়ন্ত্রণে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। হজ থেকে ফেরার পথে লাগেজ হারানোকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় সংঘর্ষে জড়িয়েছে 2 পক্ষ, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার সকাল থেকে শাহপুর এবং আড়াইবাড়ি গ্রামবাসীর মধ্যে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, কসবা পৌরসভার শাহপুর গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম হজ পালনে যান। বৃহস্পতিবার ফেরার পথে একটি লাগেজ হারিয়ে যায়। এ নিয়ে মারিয়ম বেগমের নাতির সাথে একই এলাকার মোয়াল্লেমের হাতাহাতি হয়। এরই জেরে বাধে সংঘর্ষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছেন চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনরা। ঘোষণার 2 দিনেও সরানো যায়নি রোগীদের। সংকটাপন্নদের স্বজনরা বলছেন, বেঁধে দেয়া 72 ঘন্টায় হাসপাতাল ছাড়া অসম্ভব। পাশাপাশি দায়ীদের শাস্তি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি আবারও চালু রাখার দাবি তাদের। বাবা করাইতে পারি না, আপনারা সব করেন বাবা, আমি জানি না। 60 বয়সী কাজল বানু গত 2 বছর ধরে সন্তান দিলুর কিডনি ডায়ালাইসিস করাচ্ছেন আদ্দিন হাসপাতালে। হঠাৎ নবজাতক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল হওয়ায় তিনি পড়েছেন বিপাকে। অবস্থা খারাপ, কাঁপায়। কালকে আইছিল তো এই জায়গায়, রাত্রে 10টা পর্যন্ত থেকে গেছে। তার মতো আরও অনেক রোগীকে বসে থাকতে দেখা যায় হাসপাতালের গেটে, যাদের অনেকে এসেছেন সন্তানের জরুরি চিকিৎসা সহ নানা কাজে। রোগী ও রোগীর স্বজনরা বলছেন, হাসপাতাল চালু রেখেই দায়ীদের শাস্তি ও হাসপাতালের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালানো যেত। এটা যে ডিপার্টমেন্ট আছে, আপনার সেই ডিপার্টমেন্ট মানুষ যার কারণে আছে তারা শাস্তি দেন, তাই বলে আমাদের শাস্তি দিয়েন না। জরিমানা ব্যবস্থা আছে, বিভিন্ন সমস্যা ওটা ফাউন্ড আউট করে ওটা করবে, কিন্তু একদম লাইসেন্স বাতিল, তাহলে আমরা হয়রানি হচ্ছি না। এখন যদি আমি এসে এখানে ওটি করতে না পারতাম, আমি কোথায় যেতাম এই মুহূর্তে? ফরিদপুর থেকে আসছে, আজকে 14 দিন হয়ে যায়নি, মোটামুটি আমার 22-13 দিনই ছিল, তারপরে মনে হয় লাইফ সাপোর্ট ছিল।
শুক্রবার বিকেল পর্যন্ত 173 জন রোগী হাসপাতাল ছেড়েছেন। 243 জন রোগী এখনও ভর্তি। তাদের মধ্যে এনআইসিইউতে 50টি নবজাতক, আইসিইউতে 13 জন এবং সিসিইউতে 6 জন রোগী ভর্তি রয়েছেন। রোববারের মধ্যে আপিল করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি তারা। গত 27 মে শিশু মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। তবে আগামী 30 দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। একই শহর, দুইটি অভিজাত এলাকা, কিন্তু দুই এলাকার প্রাণভোমরা দুইটি লেকের চিত্র যেন একেবারেই বিপরীত। একদিকে ধানমন্ডি লেক, যার সৌন্দর্য, পরিচ্ছন্নতা আর নান্দনিক পরিবেশ টানছে হাজারো নগরবাসীকে। অন্যদিকে গুলশান বারিধারা লেক পরিণত হয়েছে দূষিত জলাধারে। কালো পানি, দুর্গন্ধ আর মশার উপদ্রবে অতিষ্ঠ স্থানীয়রা। জীববৈচিত্র্য হারিয়ে মৃতপ্রায় এই লেক নিয়ে উদ্বেগ বাড়ছে মানুষের। বাকিটা সুমন মাহমুদের প্রতিবেদনে। সবুজ গাছপালায় ঘেরা শান্ত পরিবেশ, স্বচ্ছ পানির লেক পারে কেউ হাঁটছেন, কেউ ব্যস্ত শরীর চর্চায়, আবার কেউ পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন বিকেলের অবসর। দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচর্যায় ধানমন্ডি লেক যেন এক টুকরো শান্তির ঠিকানা। বিকেল গড়াতে এখানে বাড়তে থাকে দর্শনার্থীর ভিড়। অনেকেই সময় কাটান মাছ ধরায় কিংবা প্রকৃতির সান্নিধ্যে। ধানমন্ডির এই স্বস্তির চিত্রের ঠিক বিপরীত অবস্থা গুলশান বারিধারা লেকে। এখানে সৌন্দর্যের বদলে চোখে পড়ে দূষণের মতো ভয়াবহতা। লেকের পানি কুচকুচে কালো, বিভিন্ন ভবনের গৃহস্থালী বর্জ্য ও সুয়ারেজের সংযোগে প্রতিনিয়ত দূষিত হচ্ছে পানি। তীব্র দুর্গন্ধে লেক পারে দাঁড়ানোই কঠিন হয়ে পড়ে অনেক সময়। অচিরেই যত ধরনের এই যে সংযোগ আছে সেটাকে একটা টাইম বাউন্ড, একটা সময় দিয়ে আসলে মালিকদের বাধ্য করা উচিত এবং প্যানালাইজেশন করা উচিত, শাস্তি দেওয়া উচিত কিভাবে তারা পারলেন এই পুরো লেকটাকে ধ্বংস করতে। দূষণের কারণে হারিয়ে যাচ্ছে জলজ প্রাণী ও প্রাকৃতিক ভারসাম্য। সেই সঙ্গে মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে লেকের বিভিন্ন অংশ। ফলে দুর্ভোগে পড়ছেন আশেপাশের বাসিন্দারা। এখন যদি আপনি গুলশান লেকে পড়েন, আপনার মৃত্যু অবধারিত, কারণ পানি এত নোংরা। এই পানি নোংরা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে গুলশান অঞ্চলে যত পয়ঃবর্জ্য আছে তার 90% গিয়ে পড়ছে এই লেকের মধ্যে। এককালে মানুষ লেকের পাড় দেখে বাসা কিনেছিল, কিন্তু লেকের পাড়ে এখন যারা বাসা কিনেছে তার বিক্রি করে চলে যাচ্ছে, তার কারণ তারা জানালা খুলতে পারে না, এত দুর্গন্ধ। রাজুকের অধীনে থাকা এই লেক সংস্কার ও পুনরুদ্ধারে বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে বড় বড় প্রকল্প, বরাদ্দ হয়েছে বিপুল অর্থ। তবে অভিযোগ রয়েছে দৃশ্যমান অগ্রগতি খুবই সামান্য। যদিও কর্তৃপক্ষের দাবি লেক দূষণমুক্ত করতে সমন্বিতভাবে কাজ চলছে। 1800 ভবনের মধ্যে 600টি ভবনে আমরা সেপ্টি ট্যাঙ্ক সোকেল পেয়েছি। বাকিগুলো আমরা অস্তিত্ব পাই নাই। তারা কেউ কেউ ওয়াসার লাইনে কানেকশন দিয়েছে, কেউ কেউ সিটি কর্পোরেশন স্ট্রম ওয়াটার লাইনে কানেকশন দিয়েছে। গুলশানের মতো জায়গায় যদি সুয়ারেজের লাইনটা ডিরেক্ট করে দেওয়া হয়, স্বাভাবিকভাবে পানি সেখানে ভালো থাকার কথা না। এখন রাজুকের যেহেতু জায়গা, রাজুক এটা সিদ্ধান্ত নিচ্ছে। রাজুক আমাদের সাথে কথা বলে আমাদেরকে রাজুককে যদি সহযোগিতা করতে হয় অবশ্যই আমরা করব। নগরবাসীর প্রত্যাশা দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে গুলশান লেকেও ফিরবে তার হারানো সৌন্দর্য ও প্রাণ। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিত্যপণ্যের ওপর আগামী বাজেটে কর কমানোর ঘোষণা আসলেও এখনও এর কোনো প্রভাব বাজারে পড়েনি। অধিকাংশ পণ্যই বিক্রি হচ্ছে আগের দামে। বিশেষ করে চালে কর কমলেও ঈদের আগেই দাম এখনও স্থিতিশীল রয়েছে। বিক্রেতারা বলছেন নতুন কর বাস্তবায়ন হলে তবেই কমবে পণ্যের দাম। তবে বাজার সিন্ডিকেট না ভাঙলে মিলবে না সুবিধা, বলছেন ক্রেতারা। বাজেট ঘোষণার পরপরই বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার সংস্কৃতি থাকলেও এবারের চিত্র ভিন্ন। কারণ অর্থমন্ত্রী 60টি নিত্যপণ্যের উপর ব্যবসায়ী পর্যায়ে উৎসে কর কমানোর প্রস্তাব করেছেন। তবে অন্যান্য সময় কর বাড়ানোর প্রস্তাবের সঙ্গে সঙ্গে বাজারে পণ্যের দাম বাড়লেও এবার কমানোর ঘোষণায় এখনও কোনো প্রভাব পড়েনি বাজারে। আমাদের চাহিদা অনুযায়ী কমে না। এই যে আজকে মুরগির বাজার অনেক দাম, তরকারির বাজারও দেখলাম গত 15 দিনের সাথে এখন একটু বেড়ে গেছে। বাজেট পেশ হইব, কম রেটের মাল ডিলারে ঢুকবে, তারপর দোকানের কাছে ঢুকবে, এরপরে কাস্টমারও পাইব। বাজেট কমার লগে লগে তো আর কাস্টমারও কম পাইতেছে না, দোকানদারও কম পাইতেছে না।
বাজারে আসা ক্রেতারা বলছেন আগে থেকেই উচ্চ মূল্য হয়ে থাকা পণ্যের ক্ষেত্রে কর কমিয়ে খুব একটা সুফল মিলবে না। এজন্য দরকার বাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেয়া। যেটা ধরেন ন্যাচারালি বাড়বে সেটা ঠিক আছে, বাট কিছু জিনিস আছে যে আপনার মনে হয় যে আপনার কন্ট্রোল করলেই দামগুলো আরও বেটার আপনার হাতের নাগালের ভিতরে থাকবে, ওই জিনিসটাই আর কি মনে হয় যে একটু নজরদারিতে রাখা উচিত। সরকার বাজেট ঘোষণার পর কমাইছে ভালো কথা, কিন্তু বাজেট ঘোষণা হওয়ার আগে যে অনেকগুলো দাম বাড়াইছে এরা কোন অথরিটিতে বাড়াইছে। কিন্তু মার্কেট নিয়ন্ত্রণ করবে কি? মার্কেটটা তো নিয়ন্ত্রণ করতে হবে। এখানে যে সিন্ডিকেটটা চলতেছে সিন্ডিকেটটা দমন করতে হবে। আমাদের খাদ্য তালিকায় সবচেয়ে বেশি অংশ জুড়ে থাকে চাল। এর উচ্ছে কর কমানো হলেও কোরবানির ঈদের পর চালের বাজারে বাড়তি দাম এখনো অপরিবর্তিত আছে। ঈদের পরে বাজারে এক বস্তা চাউলে মনে করেন সিদ্ধ চাল বাড়ছে 150-200 টাকা, পলাশ চাল বাড়ছে আপনার এক বস্তা চাইলে 600-700 টাকা। ঈদের আগে তো চালের দাম কম ছিল, ঈদের পরে হঠাৎ করে বাইরে গেছে। যেমন এখানে কোনো সিন্ডিকেট নাই, নতুন সরকারও আইছে, ঠিক আছে। কারণ বাজারে যেটা ফাঁস করছে এটা আইতে আরো একটু সময় লাগবে। এদিকে সিগারেটের উপর কর বাড়ানোর ঘোষণার পর বাজারে সরবরাহ ঘাটতির পাশাপাশি দামও বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। নতুন বাজেটের বিভিন্ন কর প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন পর্যায়ের নাগরিকরা। তরুণ তরুণীরাও জানাচ্ছেন তাদের সন্তুষ্টির কথা। যদিও অর্থমন্ত্রীর প্রস্তাবিত সুফল জনগণ পর্যন্ত আসবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ এবং সংশয়। তাই তো সরকারকে বাজেট কার্যকরের উপর নজর দেওয়ার পরামর্শ তাদের। আফরোজা লামিয়ার প্রতিবেদনে বিস্তারিত। 3 সন্তানের বাবা ও বেসরকারি চাকরিজীবী মনিরুজ্জামান সংসার খরচের পাশাপাশি এখন চিন্তার ভাঁজ ফেলেছে করচাপের শঙ্কা। আমার আয় যদি 30,000 হয়, বর্তমানে আমি মনে করি আমার ব্যয় হচ্ছে 32,000 টাকা। আমার মনে হয় এরকম ভাবে আয়কর দিবে চাকরিজীবীরা, এটা না করাই ভালো। এদিকে খুচরা ব্যবসায়ীদের মুখেও কিছুটা অসন্তুষ্টি। তাদের ক্ষেত্রে সরবরাহ পর্যায়ে প্রতি 1000 টাকার বিপরীতে 2 টাকা কর বসানোর প্রস্তাব এসেছে। আয়কর দিতে হলে আগে আমাকে ইনকাম করতে হবে, ইনকাম করার পরে সরকারকে আয়কর দিতে হবে, কিন্তু যে ইনকাম হচ্ছে সেটাকে আয়কর দেওয়ার মতো ইনকাম এখন সাধারণ মানুষের হচ্ছে না। ঋণ করি, ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যবসা করে কোনো রকম জীবন বাঁচানোর লাই। তো ব্যবসায়ীদের এই টাকা ইনভেস্ট করি, বছর শেষে ওই টাকা ইনকাম হয় না, থাকে না, আরও ঋণই থাকে বছর শেষে। তবে স্বস্তির খবর হচ্ছে 7 ধরনের নিত্যপণ্যে উচ্ছে কর কমবে। যদিও সরকারের নজরদারি ছাড়া ব্যবসায়ী পর্যায়ের এই কর ছাড়ের সুবিধা মিলবে না বলে মনে করেন ভোক্তারা। কৃষক পাচ্ছে 10 টাকা কেজি বলা হয় একটা লাউয়ের দাম, আর এখানে আমি কিনছি 100 টাকা একটা লাউ। অতএব মাঝে যে মধ্যস্বত্বভোগী, এই জায়গাটাতে আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থার একটা প্রয়োজন রয়েছে। যেটা কমার কথা সেটা জানে কমে, সেটা কমছে কিনা সেই মনিটরিংটা, সেই ফলো আপটা কিন্তু বাজারে প্রয়োজনীয়, সেটা প্রয়োজন। সেটা না করাতে হয়ে থাকলে আমাদের কাছে বাজেট পেশ করে খুব গাল গল্প বলে লাভ নেই। তরুণ তরুণীদের জন্য আছে আরও ভালো খবর। স্টার্টআপের জন্য থাকছে 500 কোটি টাকার তহবিল। ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েশনে থাকছে না কর। স্নাতক পর্যায়ে নারীদের জন্য অবৈতনিক শিক্ষার প্রস্তাব। আনস্কিল মানুষদেরকে আমরা একটু স্কিল করার জন্য একটু সাহায্য দিতে পারি, কারণ সবার তো ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা সেম থাকে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা আরও স্কিল জনবল তৈরি করতে পারবো এবং তাদেরকে কাজে লাগিয়ে এটা আমাদের ইকোনমিতে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার একটা প্রস্তাব এই বাজেটে আছে। আপনার দেশের রেমিটেন্স আপনি কিভাবে বাড়াবেন বা আপনার দেশকে আপনি অর্থনৈতিকভাবে কিভাবে সচ্ছল করবেন, যে যদি বাইরের দেশের সাথে আপনি নিজের দেশকে একটা কম্পেয়ার করতে পারেন, ওই জায়গায় কিন্তু আসলে ফ্রিল্যান্সিংয়ের কোনো বিকল্প আমরা এখন দেখি না। বাজেটের নানামুখী প্রস্তাবকে ইতিবাচক তুলে ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন তাদের নজর জীবনযাপন ব্যয় কমা, কাজের সুযোগ ও আয় বৃদ্ধির দিকে। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। সরকার শিক্ষা খাতে রেকর্ড বরাদ্দের ঘোষণা দিলেও 14,111 কোটি টাকার হিসেবে রয়ে গেছে অস্পষ্টতা। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের সঙ্গে বাজেটের বিস্তারিত নথিতে উল্লেখিত হিসেবের এই অমিলের ব্যাখ্যায় সামনে এসেছে ক্রস কাটিং ব্যয়ের হিসাব। তবে শিক্ষাবিদরা বলছেন বরাদ্দ বাড়লেও শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফরহাদ বিন নূরের রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপি সরকারের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে শিক্ষাকে অগ্রাধিকার খাত হিসেবে তুলে ধরে জিডিপির 2% অর্থাৎ 1,36,000 কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করা হয়। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2% উন্নীত করে মোট 1,36,000
606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। তবে অর্থমন্ত্রীর এই তথ্যের সঙ্গে বাজেটের বিস্তারিত নথিতে গড়মিল দেখা যাচ্ছে, যেখানে প্রাথমিক ও গণশিক্ষা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় সব মিলিয়ে মোট বরাদ্দ দাঁড়ায় 1,22,495 কোটি টাকা, যা জিডিপির 1.79% এবং মোট বাজেটের 13.06%। অর্থাৎ অর্থমন্ত্রীর ঘোষিত অঙ্কের চেয়ে প্রায় 14,111 কোটি টাকা কম। ফলে বরাদ্দের প্রকৃত হিসাব নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বাজেট বক্তৃতার যে ডকুমেন্ট আর বাজেটের যে ডকুমেন্ট আর আনুষঙ্গিক ডকুমেন্ট, সেই দুটোর মধ্যে একটি গ্যাপ দেখছি। এ বিষয়ে শিক্ষা সচিব জানিয়েছেন, শিক্ষা খাতের হিসাব নির্ধারণে ক্রস কাটিং পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ক্রস কাটিং ইস্যু, সংস্কারের কিছু আছে এডুকেশনে, ল্যান্ডের কিছু জিনিস আছে এডুকেশনে, মহিলাদের কিছু আছে এডুকেশনে। ফাইন্যান্স মিনিস্ট্রির কোডে এই সেক্টরে আরো 4-5টা মিনিস্ট্রিকে কভার করে। আমরা 2% বলি, ওইটাকে আমাদের মধ্যে ইনক্লুড করি আর কি। তবে শিক্ষাবিদদের মতে নিম্নমুখী প্রবণতা কাটিয়ে এবার বরাদ্দ বাড়ালেও তা প্রয়োজনের তুলনায় এখনো যথেষ্ট নয়। সেই 36,000 কোটি টাকা গত বছর থেকে যে বাড়লো, সেই টাকাটি কি পারপাসে ইউজ হবে? কোয়ালিটি এডুকেশন যদি আমি বলি, সেই জায়গার খুব সুস্পষ্ট নির্দেশনা আমরা দেখছি না। পাঠ্যপুস্তক নিয়ে দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে শুধু পরীক্ষা নিরীক্ষাই চলছে। আর কত? এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। সেই জায়গা থেকে আমাদের একটি ন্যাশনাল গোল সেট করতে হবে। আমরা ধরুন যে 2030, 40 বা 50-এ আমরা কোথায় যেতে চাই। শিক্ষা খাতের রেকর্ড পরিমাণ বরাদ্দ আর একগুচ্ছ নতুন উদ্যোগের মাধ্যমে সরকার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ঢেলে সাজানোর কথা বলছে। কিন্তু কাগজে কলমের এসব উদ্যোগ বাস্তবে শিক্ষার্থীদের জীবন ও শিক্ষার মানে ইতিবাচক পরিবর্তন কতটা আনতে পারে, সেটি এখন দেখার বিষয়। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রস্তাবিত বাজেটে স্পষ্ট কোনো বরাদ্দ না থাকায় হতাশ তিস্তাপাড়ের মানুষ। বিশিষ্টজনদের অভিযোগ, খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখেও উন্নয়নের বেলায় উত্তরাঞ্চল এখনও বৈষম্যের শিকার। দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত এবং দৃশ্যমান কর্মপরিকল্পনার তাগিদও দেন বিশেষজ্ঞরা। আরও বিস্তারিত মাহমুদ রাফিনের প্রতিবেদনে। 2025-26 অর্থবর্ষের সম্পূরক বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, আকারে 9,38,000 কোটি টাকা। প্রতি বছর বাজেট এলেই নতুন করে জেগে ওঠে তিস্তাপাড়ের মানুষের স্বপ্ন, কিন্তু এবারও সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেল। 10,000 কোটি টাকার বেশি ব্যয়ের তিস্তা মহাপরিকল্পনা ঘিরে বছরের পর বছর ধরে চলছে আলোচনা, পরিকল্পনা আর প্রতিশ্রুতি। কথা ছিল এবারের বাজেটে মিলবে বরাদ্দ, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এবারও নেই কোনো বরাদ্দ ও বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা, আর তাই ক্ষুব্ধ স্থানীয়রা। আমরা পথ দেখিয়েছিলাম যে এখানে তিস্তা বন্ড চালু করো সঞ্চয়পত্রের মতো, এখানে মানুষ কিনবে, বাংলাদেশের মানুষ কিনবে এবং আমাদের সন্তানরা যারা বিদেশে থাকে এই প্রকল্পে তারা বিনিয়োগ করবে। সামগ্রিক বাজেটটা আমরা পড়ে দেখেছি যে উত্তরাঞ্চল এখনও অবহেলিত। বাজেটে বরাদ্দ সেইভাবে কোনো খাদে আসে নাই। বিশ্লেষকদের মতে তিস্তা মহাপরিকল্পনা কেবল নদী খনন বা বাঁধ নির্মাণের প্রকল্প নয়, এটি উত্তরাঞ্চলের কৃষি, সেচ, নদী ভাঙন নিয়ন্ত্রণ, কর্মসংস্থান এবং জলবায়ুর ঝুঁকি মোকাবেলার সঙ্গে জড়িয়ে থাকা একটি জীবনরেখা। এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করানো যায়, কৃষি নির্ভরশীল পায়ন্তি তৈরি করানো যায়। এই অঞ্চলে মানুষের জন্য যদি তাদের মুক্তির জন্য আমরা যদি এই অঞ্চলে বিনিয়োগটাকে বাড়াতে না পারি, তাহলে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে না। ফলে কর্মসংস্থান সৃষ্টি করবার জন্য কি কি উদ্যোগ আসলে গ্রহণ করা হচ্ছে এই অঞ্চলে, সেটি আমাদের কাছে একটি প্রশ্ন, এবং আমরা বরাবরের মতো এবারও হয়তো হতাশ হতে চলেছি। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের অনিশ্চয়তা আরও দীর্ঘ হলে ক্ষতিগ্রস্ত হবে নদী, প্রকৃতি এবং নদী পাড়ের মানুষ। এত প্রস্তাবিত বাজেট, আমরা চাই যে এই বিষয়টি যেন সুস্পষ্টীকরণ হয়, যাতে করে তিস্তা পাড়ের কোটি কোটি মানুষ যেন বোঝে যে তিস্তা মহাপরিকল্পনা এবারই বাস্তবায়িত হচ্ছে। উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নে সরকারকে দ্রুত দৃশ্যমান পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার দাবিও জানান সংশ্লিষ্টরা। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর।
ব্যাংক লুটেরাদের বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। পাশাপাশি পাচারের টাকা ফিরিয়ে এনে ব্যাংকের দায় পরিশোধের দাবিও জানিয়েছেন তারা। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়েছে। এ সময় তারা অভিযোগ করেছেন, সম্প্রতি ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে অসত্য তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গভর্নর এবং মন্ত্রীর বক্তব্যের কারণেই গ্রাহকরা আমানত তুলে নিচ্ছেন বলে দাবি করেছেন সচেতন গ্রাহক ফোরাম। অবিলম্বে ব্যাংকটিতে আস্থা ফিরিয়ে আনতে চেয়ারম্যানকে অপসারণের দাবি জানান তারা। আমাদের 7 দফা দাবি, যে 7 দফা দাবি আদায় করা, যাদের নিকট থেকে ব্যাংক লুটেরা ও মাফিয়া দখল করেছিল তাদেরকে মালিকানা ফেরত দিতে হবে। প্রকৃত মালিক যারা আছে তাদের কাছে সত্যিকার অর্থে ব্যাংকটি নিরাপদ থাকবে। ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ বিভিন্ন ব্যাংক ফ্যাসিস্ট হাসিনা ও তার আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এস আলম সহ যারা লুট করেছে তাদের বিচার নিশ্চিত করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছতে সমঝোতার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র এবং ইরান, এমনটা দুই পক্ষ থেকে বলা হলেও বিপরীতমুখী বক্তব্য পাওয়া যাচ্ছে দুই দেশের পক্ষ থেকে। এরই মধ্যে প্রকাশ্যে আসা ইরানের 14 দফা সংবলিত সমঝোতা স্মারককে ভুয়া বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরান বলছে এই 14 দফার ভিত্তিতেই চুক্তি হতে পারে ভার্চুয়ালি। এরপর শুরু হবে 60 দিনের আলোচনা। এদিকে মধ্যস্থতাকারী পাকিস্তান বলছে এর আগে শান্তির এত কাছাকাছি কখনোই পৌঁছয়নি যুক্তরাষ্ট্র এবং ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরানের প্রতিরোধে জটিল হয়ে ওঠে গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুদ্ধ থামাতে সরাসরি কিংবা পর্দার আড়ালে চলতে থাকে কূটনৈতিক তৎপরতা। পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতার দীর্ঘ পথ পাড়ি দেয়া ওয়াশিংটন ও তেহরান দুপক্ষ থেকেই জানানো হয় চুক্তিতে পৌঁছাতে সমঝোতার খুব কাছাকাছি তারা। হোয়াইট হাউসে ট্রাম্প জানান, যুদ্ধ এরই মধ্যে শেষ করেছে যুক্তরাষ্ট্র। সোমবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া হতে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, চুক্তিটি চূড়ান্ত হলে দুই দেশের নেতারা নিজ নিজ দেশে অবস্থান করে ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষর করবেন। আমরা এমন একটি প্রক্রিয়া শুরু করেছি যা এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এর ফলাফল হলো একটি 14 দফার সমঝোতা স্মারক। তবে এটি এখনো স্বাক্ষরিত হয়নি এবং শেষ মুহূর্ত পর্যন্ত অনেক কিছুই পরিবর্তিত হতে পারে। এটি সম্পন্ন হয়ে গেলে আমি নিজেই দেশের জনগণের সামনে প্রতিটি পয়েন্ট বিস্তারিতভাবে তুলে ধরব। তবে এই শান্তি আলোচনার মাঝেই তেহরানের সুর বেশ কঠোর। আব্বাস আরাকচি আরও জানিয়েছেন, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের 1 গ্রামও দেশের বাইরে যাবে না, দেশের ভেতরেই এর মাত্রা কমানো হবে। এটি ছাড়া কোনো চুক্তি হবে না। চুক্তি স্বাক্ষরের পর পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে 60 দিনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। তবে চুক্তির এই অগ্রগতি বাতিলের চক্রান্ত হচ্ছে, এমনটা মনে করছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। পাকিস্তানের নিরলস মধ্যস্থতায় যখন সফল হওয়ার ধারপ্রান্তে, তখনই শান্তি প্রক্রিয়াকে নিঃসাৎ করতে একটি সুপরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। তবে সব ষড়যন্ত্র ছাপিয়ে আমরা নিশ্চিত করছি, চূড়ান্ত ও সর্বসম্মত শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। পরবর্তী ধাপগুলো বাস্তবায়নে পাকিস্তান এখন কাজ করছে। আমি বিশ্বাস করি, এর আগে কখনো শান্তি আমাদের হাতে এত নাগালে আসেনি। এর আগে ফাঁস হওয়া যুদ্ধবিরতির শর্তকে ভুয়া বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির শর্তকে ভুয়া খবর বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। নূর মোহাম্মদ, স্টার নিউজ। ইরানের সাথে শান্তি উদ্যোগ চলাকালে দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। সিডনি এবং টায়ারে ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানায়, টুল শহরে 2 দফা বিমান হামলায় একটি আবাসিক এবং বাণিজ্যিক ভবন ধ্বংস করা হয়েছে। এছাড়া নাবাতিয়ে আল ফাউকা শহরে আরও বিমান হামলা হয়েছে। এদিকে লেবাননে গেল কয়েক সপ্তাহে 10 জনেরও বেশি হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করার দাবি করছে ইসরায়েল। ইরানে হামলার প্রতিবাদে হিজবুল্লাহ ইসরায়েলে হামলার পর 2 মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে দখলদাররা। এখন পর্যন্ত 3711 জন নিহত হয়েছেন। আহত 11,500, বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ।